হ্যালো মাই ফ্যামিলি, পুরী নিয়ে কিন্তু অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো তোমরা সেটা দেখেওছো, ভালোবাসাও দিয়েছো। এবার একটা লং ভিডিও যেটাতে আমি পুরো পুরী ট্রিপটা আপলোড করলাম, ঠিক আছে? তো প্রথমত পুরী কিন্তু এই নিয়ে আমি 3বার যাচ্ছি। খুব ছোটোবেলায় গেছিলাম দিদা দাদুর সাথে, মামার সাথে, তখন বাসে করে। তখন এত লাক্সারি বাস ছিল না, নর্মালি। তারপরে গেছিলাম মা বাবার সাথে ট্রেনে করে, সেটাও কিন্তু প্রায় আজ থেকে 19 বছর আগের কথা। তো বুঝতেই পারছো ততদিনে কিন্তু পুরী একদম অন্যরকম ছিল, তাই না? তো আমার ট্রিপটা আমি বলছি। প্রথমত হট করেই ঠিক হয়েছিল, তোমরা সবাই জানো 7-8 তারিখে আমি ডিসাইড করেছিলাম যে 22 তারিখে ছুটিতে পুরী যাব। আমি কিন্তু সমস্ত বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপ থেকে, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি এরকম সমস্ত কিছু অনলাইনে বুক করলাম। এর আগেও যখন আমি গেছিলাম আমি কোনো দিন কিন্তু বুকিং কিছুই আমাকে মাথায় হেডেক নিতে হয়নি, বিকজ আমি জানি হেডেক মাথাতেই নিতে হয়। তোমরা এবার বলবে যে মাথায় হেডেক মানে কি? হেডেক নিতে হয়নি, বিকজ সবসময় বাবাই সব ডিসাইড করেছে, ঠিক আছে? তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এসপ্ল্যানেড থেকে কিন্তু আমাদের বাসটা ছেড়েছিল। বাস কিন্তু ছাড়ার টাইম ছিল 8টা, কিন্তু বাস যখন আমাদের সামনে এসে পৌঁছালো তখন বাজে প্রায় 8:30। 8:30টার সময় দুটো বাস একসাথে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিই। যদিও ওখানে বহুত বাস ছিল, কিন্তু শ্যামলী থেকে দুটো বাসই যায়। মাঝপথে উলুবেড়িয়াতে থেমেছিলাম, সেখানে আমরা ডিনার সেরেছিলাম। শ্যামলী বাসের কিন্তু আমি যেটা বলবো সেটা হলো এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। সব কিছুতে খুব সুন্দর ছিল, কোনো রকম সমস্যা আমার হয়নি। তো এটা কমপ্লিট করার পরে আমরা সারা রাত ধরে ভালোই বেশ ঘুমিয়েছি আরামসে। ঘুমানোর পর যখন আমরা সকালবেলা 4:30টায় নামিয়ে দেওয়ার কথা পুরীতে, সেক্ষেত্রে কিন্তু ওরা অনেকটা লেট করে ফেলে। যেমন ভুবনেশ্বরে ওরা বাজিয়েছিল 7:30 প্রায়, তো পুরী ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো 9:30। এইবার ব্যাপারটা হলো, হোটেল যেখানে বুকিং করে তার কোনো আতাপাতা আমি জানি না, মানে ডিটেলস অ্যাড্রেস আমার কাছে নেই। আমি কিন্তু বাস স্ট্যান্ডেই অটো বুকিং করি বা অটোকে বলি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে, যেহেতু মেক মাই ট্রিপে যখন বুকিং করা হয় তোমরা সবাই জানো হোয়াটসঅ্যাপে পুরো ডিটেলস দিয়ে দেয় কন্ট্যাক্ট কী করে করতে হয়। ফাইনালি স্বর্গদ্বার বিচের কাছেই একদম হোটেলটা ছিল, এবং আমি আগেই বলেছি জগন্নাথ মন্দির এবং স্বর্গদ্বার বিচের একদম মাঝখানে ছিল আমাদের পিপি প্যালেস হোটেলটা। বীভৎস সুন্দর ভালো হোটেল, আমার তো খুব পছন্দ হয়েছে। এদের ব্যবহার, এদের অ্যাম্বিয়েন্স সব কিছু খুব ভালো। তো সেই দিন আমরা একটু রেস্ট নিয়ে 12:30 নাগাদ বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এইবারই হলো চমকের শুরু। 19 বছর আগের দেখা জগন্নাথ মন্দির আর এখন 2025-এ দেখা জগন্নাথ মন্দির, ওরে বাপরে বাপ, পুরো আকাশ আর পাতাল। এরিয়া প্রচুর বাড়িয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখন সিস্টেমই আলাদা। তখনও কিন্তু তখন ছোটও ছিলাম, অনেক কিছু হয়তো মনেও নেই আমার, কিন্তু মার মুখেই শুনছি আকাশ এবং পাতাল। এখন দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটা কথা, ব্যবসা কিন্তু এখন অনেক বেশি। সামান্য একটা প্রসাদের মিনিমাম দাম হলো 500 টাকা, যেখানে তুমি শুধুমাত্র বলরামের ভোগ লাগাতে পারবে, আর ম্যাক্সিমাম দাম তো প্রায় 35,000 টাকার উপরে। তো সেটা নিয়ে আমি বললামই না, কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে, যেটা আগে কিন্তু ছিল না। জগন্নাথ মন্দিরে ফোন অ্যালাউ না, তাই জন্য কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। অসম্ভব ভিড় ছিল। তো সেই ভিড় কমপ্লিট করার পরে আমরা কিন্তু লোকাল একটা অটো ঠিক করে 4টে আরও জায়গা দর্শন করবো বলে আমরা বেরিয়ে পড়ি। এরপর চলে আসি মার্কেন্ডেয় মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ মার্কেন্ডেয় মন্দিরে একটা কথা বলি, আমি এই ইতিহাস আগেই বলেছি, তোমাদের আগের ভিডিও আমরা দেখে নিতে পারো, ইতিহাসটা আমি যাব না। মার্কেন্ডেয় মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে। মার্কেন্ডেয় সরোবর ছিল, সেখানে মাছ ছিল, কিন্তু মন্দির ছিল একদম শুনশান। মানে আমি আর মা কেবল দুজনই ছিলাম, আর কেউই মন্দিরে দর্শনার্থী হিসাবে কিন্তু ছিল না। এর প্রধান কারণ আমি জানি না কি, তবে মন্দিরের যে পুরোহিত তাকে যখন আমি বলতে বললাম, যেহেতু মার্কেন্ডেয়র ইতিহাস আমি জানতাম না, আমি জিজ্ঞেস করলাম যে মার্কেন্ডেয় ইতিহাস কি, সে কিন্তু বললো পয়সা না দিলে আমি কোনো কথা বলবো না। তো এই হচ্ছে তাদের ব্যবহার, তার জন্য হয়তো মন্দিরও ফাঁকা। এরপর চলে আসি ওঙ্কারেশ্বর মন্দিরে। ওঙ্কারেশ্বর মন্দিরের বলতে গেলে এখানে প্রচুর লোকজন ছিল, এবং ভিড়ভাট্টাতে ওর কথা, অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর ছিল, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। এটা মন্দির এমন বলা যায় না কোনো একটাই দেবতার মন্দির, সেরকম কিন্তু নয়। এটা অনেক দেবতার ছবি দেওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। ওঙ্কারেশ্বর নাম হলো, এখানে বিষ্ণুজি, রাধা গোবিন্দজি সবাই আছে, ঠিক আছে? তো কাইন্ড অফ মন্দিরের
মধ্যে সব দেবতাই পেয়ে যাবে। এটা বেশ বাচ্চাদের সন্ধ্যেবেলার বা বিকেলবেলায় ঘোরার জন্য দারুণ সুন্দর, মাছ কচ্ছপ সব কিছুই পেয়েছি। তোমরা এটা আগের ভিডিও দেখেছো, ধর্মের চাকা। এটা কিন্তু আমি পুরীতে অনেকগুলো মন্দিরে দেখেছি। আর একটা জিনিস আমি একটা খেয়াল করলাম পুরীর মন্দিরগুলোতে, যেটা আমার খুব নজরে কেড়েছে, সেটা হচ্ছে পুরীর যে সমস্ত বড় বড় মন্দির আছে না, সব জায়গায় কিন্তু মাথার উপরে নবগ্রহর ছবি বলতে খোদাই করা আছে নবগ্রহ। এবং পাণ্ডাদেরও এটাই মত যে নবগ্রহ সন্তুষ্ট থাকলে তোমার জীবন সন্তুষ্ট, সে তুমি যতই যা কিছুর পুজো করে নাও, তাই না? এটা তো অ্যাস্ট্রোলজাররা সবসময় বলে এবং আমি অ্যাস্ট্রোলজি বিলিভ করি। তো এখানে গোশালাও ছিল, সেটা কমপ্লিট করার পর এবার আমার কিন্তু মাথাটা একটু গরম হচ্ছে, কারণ আমি এত সময় হয়ে গেছে আমি সমুদ্র দেখিনি। এরপর মাকে বলছে আমি আর কোথাও যাবো না, আমি সমুদ্র দেখবো। তো কিন্তু মা রাজি হয়নি যথারীতি। এরপর আমরা চলে আসি গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন বা মৌমাতা মন্দির। প্লিজ এটা তোমরা মাথায় করে রেখো, কারণ এর জন্য যা স্ক্যাম হয়েছে তোমরা ভিডিও দেখেই নিয়েছো, আমি শেষে আবার বলে দেবো। ওরে বাপরে, এটি আর একটা জায়গা, আশ্রমই বলা যায়, যেখানে মানে সেই রকমভাবে খুব স্পেসিফিক্যালি যে খুব জাগ্রত দেবতা সেরকম কিছু না, এটাও কিন্তু বিভিন্ন মূর্তি নিয়ে, সমস্ত দেবতার মূর্তি নিয়ে একটা পার্ক মতো করা। তো এটাও বেশ ভালো, সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়ার জন্য 10 টাকা করে এখানে টিকিট কাটতে হয়। আমি বেশি ঘুরিনি, আমার খুব একটা ভালো লাগছিলো না, কেননা ওই একই মূর্তি চারিদিকে, আমার খুব একটা মানে স্পিরিচুয়াল কানেকশন খুব একটা আমি এখানে পাইনি। জাস্ট ওই মূর্তি দেখছি ওই। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। ওখান থেকে বেরিয়ে এসে অনেকটা গিয়ে আমাদের কিন্তু নিয়ে যাওয়া হয় জম্বুকেশ্বর মন্দিরে, এবং এটা অনেকটা দূর। জম্বুকেশ্বর মন্দিরের ইতিহাস আমি জানতে পারিনি, আমি তোমাদের আগেই বলেছি, কারণ এখানে কোনো পুরোহিত ছিল না। এইবার আমি যেটা বলি সেটা হচ্ছে এই টোটাল অটো ভাড়াটা কিন্তু আমাকে নিয়েছিল 900 টাকা, ঠিক আছে? বাস ভাড়া তোমরা জানোই, বলেই দিয়েছি, 1100 টাকা করে আমার বাস ভাড়া নিয়েছিল, যেটা কিন্তু আমি টিকিট কাটার পরের দিনই হয়েছিল 2750 টাকা, এবং 22শে জানুয়ারি আমরা বাসে চড়েছিলাম, সেই দিন সন্ধ্যেবেলাও পর্যন্ত কিন্তু 2750 টাকায় ছিল। তো ইটস অকেশন ওয়াইজ ভ্যারি করে, তোমরা বুঝতেই পেরেছো। এরপর আমি চলে আসি পুরীর সমুদ্রে, এবং এখানে এসে আমি রিয়েলাইজ করলাম দীঘা ইজ ফার বেটার। সমুদ্রের বিচের কথা বলছি, বিকজ এত দোকানপাট সমুদ্রের বিচে কিন্তু দীঘাতে নেই। দীঘা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রাইট? তো সমুদ্রের বিচ পুরীতে প্রচুর দোকানপাট ছিল, এবং বালি তো ভীষণ, মানে পা পুরো ডেবে যাচ্ছিলো বালিতে। সমুদ্র অনেক দিন বলতে বলবো না, মাঝখানে আমরা ঘুরে এসেছিলাম সমুদ্রে, তোমরা জানো আমি ঘুরতে পা দুখান আমার বাড়িতে দাঁড়ায় না। তো সমুদ্র দেখার পর আমরা এবার মাস শুরু হয়ে গেল মার্কেটিং করব। 2 মিনিট গেছি, স্বাভাবিক, মার্কেটিংয়ের তো পোকা মাথায় নাচবেই। আমি এখন বাবার ভূমিকা পালন করছি যে না, মার্কেটিংয়ে তুমি ঢুকবে না, বিকজ বয়ে যাওয়ার এত কিছু বয়ে নিয়ে যাওয়ার সময় নেই, আমার কাঁধে জোর নেই। ফাইনালি ডিনার করেছিলাম পারিজাত হোটেলে, একদম আমাদের হোটেলের পাশেই ছিল, এবং খাবার দাবার খুব 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 সুন্দর ছিল। আমরা 3-4 দিন যেখানে ছিলাম, 3-4 দিনই কিন্তু এখানেই আমরা লাঞ্চ এবং ডিনার করেছিলাম। এই আমাদের হোটেল। এবার পরের দিনের প্ল্যানটা ছিল নীলমাধব মন্দির। এই ক্ষেত্রে বলে রাখি, নীলমাধব মন্দিরের জন্যই কিন্তু আমার মার এখানে পুরীতে যাওয়া। আমার মার ভীষণ ভীষণ শখ ছিল যে নীলমাধব মন্দির দর্শন করব, যেটা পুরীর থেকে 120 কিলোমিটার দূর, এবং এখানে কিন্তু ডিরেক্ট কোনো বাস বা কোনো গাড়ি যায় না। জগন্নাথ মন্দির দর্শন করে পুরীর সমুদ্রে আসার পর থেকে কিন্তু মাথায় আমার এটাই চলছিল, কিন্তু কারণ এর আগেও আমি পুরী বাস স্ট্যান্ডে কিন্তু কথা বলেছিলাম, সেখান থেকে আমাকে বলা হয়েছিল সারাদিনে একটা মাত্র ডিরেক্ট বাস যায় নীলমাধবে, সেটা সকালবেলা, এবং টাইমটা কিন্তু আমাকে কেউ বলতে পারেনি। এবার ফেরার বাস কখন, যেহেতু আমরা দুজন মেয়ে গেছি, একটু সেফটির কথা চিন্তাভাবনা করতেই হয়, তাই না? তো সেই জন্য আমি লোকাল আরও গাড়ি জিজ্ঞেস করেছিলাম, প্রত্যেকেই বলছে শুধু নীলমাধব দর্শন করতে ওরা নেবে প্রায় 3500 টাকা, ঠিক আছে? এইবার ভুবনেশ্বরে নীলমাধবের পাশেই আছে লিঙ্গরাজ মন্দির এবং সাক্ষী গোপাল মন্দির। তো আমি যখন করব 3টে একসাথে করে আসবো, তা নাহলে আমাকে আবার গাড়ি ভাড়া করে যেতে হবে। তো সেটা একটা বার্গেনিং করে 3-4টে ট্রাভেলস যে বসে থাকে রাস্তায়, ওদের বুঝতেই পারছো, ওদের সাথে কথা বলার পর ওরা আমাকে অ্যামাউন্ট দেয় 5300 মতো। সেটা আমি 4000 বলি যে এই 4000 আমি 3টেই করবো, এবং ওরা সুইফট ডিজায়ার গাড়িটাকে আমাদের বুক করতে বলে, যেহেতু আমরা দুজনই যাব, আর কোনো লিঙ্গরাজ বা নীলমাধব যাওয়ার কোনো রকম লোক নেই। আমি আগেই বলেছি নীলমাধব মন্দির কিন্তু অনেকটা দূর, এবং এখানে যায় খুবই কম লোক। যারা খুব ইতিহাস জানে, ইতিহাস বলতে জগন্নাথ দেবের আদি কথা জানে, তারাই একমাত্র নীলমাধব যেতে চায়, আদারওয়াইজ কিন্তু যাওয়ার লোকজন নেই বললেই চলে। কেননা এতটা বড় একটা জায়গা, এতটা বড় জায়গা জুড়ে মন্দিরটা পুরো জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি, আমি আগেই বলেছি। তো সেখানে কিন্তু লোকজন হিসেবে খুবই কম, আর যারা আশপাশে যায় তারা তো শুধুমাত্র আছেই। তো আমরা সকালবেলা 8টার দিকে রওনা দিয়ে দিই
গাড়িতে করে, এবং আমরা ওখানে পৌঁছাই প্রায় তখন 11টা বাজে। গাড়ির যেখানে পার্কিং করে সেখান থেকে নীলমাধব মন্দির 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, হেঁটে গিয়ে আমি পৌঁছে গেছিলাম। এবার নীলমাধব মন্দিরে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এই ভিডিওতে আগেই বলেছি। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, নীলমাধব মন্দিরে পান্ডাদের বড্ড উৎপাত। যে কোনো মন্দিরে ঢুকছি, যেহেতু জগন্নাথ মন্দিরের মতো এখানেও আশপাশে ছোটো ছোটো মন্দির রয়েছে, মা বিমলা, হনুমান দেবের মন্দির, শনিদেবের মন্দির, তারপর লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, বগলামুখী মন্দির, এরকম ছোটো ছোটো প্রচুর মন্দির রয়েছে, মানে মন্দিরের চত্বরের মধ্যে, রাইট। কিন্তু পান্ডার উৎপাত প্রচুর, মানে যে মন্দিরেই তুমি ঢুকছো না কেন সঙ্গে সঙ্গে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, যেটা কাইন্ড অফ ইরিটেটিংই হয়ে গেছিলাম। এবং আমি মাকে বললাম যে না, এইভাবে হয় না, কোনো কথা শুনতে গেলে ওরা টাকা চাইছে, সব কিছুতেই রয়েছে পান্ডাদের উৎপাত কিন্তু এখানে প্রচণ্ড। তো তার মধ্যে থেকে আমরা কোনো রকমের গা বাঁচিয়ে, গচ্ছাও গেছে কিছু, গা বাঁচিয়ে এখানে আমরা প্রসাদ নিতে চলে আসি। এখানকার প্রসাদও কিন্তু পুরীর মন্দিরের মতো 100 টাকা করে ওরকমই প্রসাদ দেবে। প্রসাদটা দেওয়া হয় পশ্চিম দ্বারের কাছে, পশ্চিম দ্বারের মুখেই ঢুকতে এখানে আছে হলো হনুমান দেবের মন্দির, যেখানে আবার হনুমান দেব ওখানে মানুষ রূপে পূজিত হয় শনিদেবকে পায়ের কাছে রেখে। সেই দর্শন করার পর আমরা প্রসাদ গ্রহণ করি, মহানদীর পাশেই একদম। আর এইখানে যে হস্তিদ্বার আছে না, হস্তিদ্বার দিয়ে অনেকটা সিঁড়ি চলে গেছে নিচে, এই যে এই সিঁড়িটায় গিয়ে একদম মহানদীর কাছে গিয়ে মিশেছে। তোমরা যদি চাও ওখানে গিয়ে মহানদীর আশপাশে গিয়েও বসতে পারো, কিন্তু আমি বসিনি, আমি ওখান থেকে সোজা করে নিচে চলে এসেছি, বিকজ আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার ছিল এবং অলরেডি 1টা বেশি বাজে এবং 2টো বাজতে গেছে প্রায়। তো আমরা তারপরেও লিঙ্গরাজ এবং সাক্ষীগোপাল যাওয়ার প্ল্যান আছে, সেটা অনেকটা দূর, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসি। এইবার আমরা এই নীলমাধব থেকে যখন লিঙ্গরাজ গেলাম, সেটা কিন্তু প্রায় লেগে গেছিলো 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি। কিন্তু লিঙ্গরাজের কোনো ছবি ভিডিও কিছুই আমি দিতে পারবো না, কেননা ওখানে ফোন অ্যালাউ না। আমি ফোন গাড়িতে রেখেই ওখানে গেছিলাম। লিঙ্গরাজ মন্দির ওয়ান অফ দ্য বিউটিফুল মন্দির, বিশ্বাস করো, এত সুন্দর ওখানে। এবং আমরা যখন ঢুকেছিলাম 4টে থেকে ওখানে দর্শন শুরু হয়, আবার আমরা যখন ঢুকেছিলাম তখন দর্শন বন্ধ ছিল, 4টের পর থেকে আবার শুরু হয়েছিল। ভীষণ সুন্দর জায়গাটা, তোমরা পারলে ঘুরে এসো লিঙ্গরাজ ভুবনেশ্বরে। তারপর চলে আসি সাক্ষীগোপাল এবং সেইভাবে আজকের ডেটা কমপ্লিট হয়। চলে আসি এবার পরের দিন, যেহেতু খুব কাছেই আমাদের হোটেলটা ছিল, মার কিন্তু সকালবেলা উঠে পরের দিন বললো যে না, আমি আবার মন্দিরে যাব, কারণ আগেরবার আমি ভালো করে দেখতে পারিনি এবং অষ্টদ্বার দিয়ে ঢুকেছিলাম, যেটা হলো কামদ্বার বা ডিজায়ারের দ্বার। তো ফাইনালি আবার রেডি হয়ে গেলাম, নিয়ে এবার মেইন দরজা বা সিংহ দরজা দিয়ে ঢোকার পরেও আমরা 7:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। জগন্নাথ দেবের বা বলরাম দেব সুভদ্রা মার ড্রেস চেঞ্জ করে। আমরা সেই সময় জানতাম না, ঢুকেছিলাম কিন্তু আমি মন্দির দর্শন করতে পারিনি। তারপর চলে আসি স্নান করতে। আমি পুরীতে আমি সমুদ্র স্নান করতেই পছন্দ করি না, বাট ওই বসে যেটুকু ওই হাত জল আসে, যেহেতু একা একাই ছিলাম, মা নামেনি, যেটুকু হয় সেটুকুই স্নান টান করেছিলাম। এবং এতেই আমাদের গা হাত পা ব্যথা হয়ে যায়, সমুদ্রে যথেষ্ট বেগ ছিল। আমি যেখানে বিচে নেমেছিলাম না, তার থেকে আরেকটু দূরে গিয়ে সমুদ্রের যে বিচ ছিল, সেখানে আবার সমুদ্রের ঢেউ অনেক বেশি, সেইখানেই মানে স্নান টান করে গা হাত পা রীতিমতো ব্যথা। তো এই হয়েছে আমাদের পুরীতে স্নান করা। মাথা তো ভেজাইনি, আর প্রচুর লোক, এত লোকের মাঝে স্নান আমার সত্যিই ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। এরপর উঠে আসি এবং উঠে গিয়ে সেই দিন মোটামুটি সন্ধেবেলার দিকে আমরা বেরোই সেজে গুজে মার্কেটিং করব বলে। এই দিন কিন্তু কোনারক যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কোনারকের ট্রিপ ক্যান্সেল করি, বিকজ দৌড়ঝাঁপ আমি আর করতে পারছিলাম না। সত্যি বলতে কোনারক যেহেতু ঘোরা রয়েছে, তো সেই জন্য আর অতটাও ইন্টারেস্ট ছিল না। ভাবলাম যে বেড়াতে এসেছি, একটু রিল্যাক্স করি, পুরীর মন্দির দেখি, সমুদ্রের ধারে বসি। তো সেই দিন সন্ধ্যাবেলা আমরা সমুদ্রের ধারে বসে ছোটো ছোটো এই জিনিসগুলো দেখো, কি সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন উনি, তারপর বেলুন নিয়ে যাচ্ছিলেন, যা হয় ছোটো ছোটো জিনিসগুলোই আমরা বেশ এনজয় করছিলাম। তো এই সমুদ্র ঘোরার পর এই দিন মা মার্কেটিংও কিছু কমপ্লিট করলো। মা বলছিল বারবার মার্কেটিং করার দরকার, খাজা কেনার দরকার, খাজা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, তাই না? তো এই সমস্ত কিছুই চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে ডাব ঠাব খেয়ে, বাই দ্য ওয়ে ডাব খেতে খুব ভালোই লাগছিলো এখানে, ঠিক আছে, সমুদ্রের ধারে বসে। আর মিস করছিলাম যে ভাই এই বাড়ি গেলে আবার সেই কাজ শুরু, আবার সেই বিচ্ছিরি ব্যাপার। এই ছোটো ছোটো পাথরগুলো দেখছো, এই পাথরগুলো না আমার মা 19 বছর আগে একটা নিয়ে এসেছিলো, এরকম একটা গোমেদ, তো সেটা এখনও পড়ে রয়েছে সোনার আংটিতে লাগিয়ে। মা সেটাই বলছিল যে এগুলো কিন্তু ভালো, বেশ মানে খারাপ কিছুই নয়, রাইট? সমুদ্রের এই সুন্দর রূপ দেখতে দেখতে আমরা চলে গেলাম মার্কেটিং করতে। এইবার শুরু হলো কী কী মার্কেটিং করলাম তোমাদেরকে আমি বলি। ফার্স্টে প্রচুর শঙ্খ,
বিক্রি হচ্ছিলো এবং আমার মার শঙ্খ দরকার ছিল, আমার এক কাকিমারও শঙ্খ দরকার ছিল। তো সেখান থেকে শঙ্খের নলেজও আমরা নিচ্ছিলাম যে এই শঙ্খ এইভাবে পাওয়া যায়, ওই শঙ্খ ওইভাবে পাওয়া যায়, দোকানদারই আমাদের বলছিল সেই শঙ্খ কীভাবে বাজাতে হয়। আমি এখানে একটা মুক্ত শঙ্খ দেখেছিলাম, ভিডিও করা হয়নি, খুব সুন্দর দেখতে সেই শঙ্খগুলো। আমি কারো বাড়িতে কখনো দেখিনি। ওই শঙ্খগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নেওয়া আলটিমেটলি হয়নি। তো এইভাবে কমপ্লিট করে আমরা 8:30টার দিকে খাজা খেয়ে আর ফুচকা টুচকা খেয়ে চলে আসি বাড়িতে। এরপর শুরু হলো নেক্সট ডে ট্রিপ। নেক্সট ডে মানে চলে যেতে হবে সেই দিনই আমাদের বাস, অর্থাৎ 26 তারিখ। মনটা যথারীতি খারাপই লাগছে, কেননা আবার বাড়ি যাও, আবার কাজ করো, যা বললাম। তো নেক্সট দিনে কিন্তু সকালবেলা উঠে আমরা মন্দির ফাইনালি দর্শন করে এসেছিলাম 5টা সাড়ে 5টার মধ্যে। এবার সেজেগুজে বেরিয়ে পড়ি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। যা তোমরা অলরেডি জানো, এর আগের ভিডিওতে আমি বলেইছি কি স্ক্যাম আমাদের সাথে হয়েছে। তো তোমরা প্লিজ এটা জেনে রেখে যেও যে গুপ্ত বৃন্দাবন যা, গৌরবিহার আশ্রম তাই, মৌমাতা আশ্রম তাই। আর এই স্ক্যাম থেকে সতর্ক রহে, সাবধান রহে, ঠিক আছে। তো এই গুপ্ত বৃন্দাবন এটা কমপ্লিট করার পর যখন ফেড আপ হলাম যে না ভাই আমরা ভুল করেছি, আমরা আবার বিচে ফিরে এসেছিলাম, কেননা হাতে ছিল প্রচুর সময় এবং আমরা কোথাও ঘুরতে যাইনি। আগে জানলে কোনো রাত চলে যেতে পারতাম, কোথাও ঘুরতে যায়নি। এবার সন্ধেবেলা বাস ছিল 6টার সময়। তো তাও ঠিক আছে, চলো কি আর করা আছে, কোনো কাজ যেহেতু নেই। ওই সমুদ্রের পাড় বরাবর হেঁটে যাচ্ছিলাম, বেশ সুন্দর চারপাশে আমাদের সামনেই দেখেছিলাম জালে করে শঙ্খ তুলে নিয়ে আসছিলো সমুদ্র থেকে, সবে পেয়েছে, সেগুলোর ছবি ভিডিও দেখছিলাম। এই দেখো আমি তোমাকে দেখালাম ছবি ভিডিওগুলো, দারুণ লাগছিল। তো তারই বসে বসে লোকে স্নান টান করছিল, আর আমি তখন সেজেগুজে একদম মানে শাড়ি টাড়ি পরেছিলাম, যেহেতু স্নান করার তো প্রশ্নই ওঠে না। এরপর লাঞ্চ করে চলে এসেছিলাম হোটেলে, রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো গুছিয়ে গাছিয়ে। তার মধ্যে প্রচুর খাজা টাজা কেনাও হয়েছে, প্রায় 4-5 কেজি খাজা কেনা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। ফাইনালি পুরীর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এবার পুরীর বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের কিন্তু এবারের বাস ছিল প্রধান, যে বাস 6টার সময় ছাড়ার কথা, সেই বাস এসেই পৌঁছালো তখন বাজে 7টা। প্রধান বাস আমি খুব একটা ভালো রিভিউ দেবো না, বা খারাপ রিভিউ যে খুব একটা দেবো সেটাও না। বাসের সিট টিট ভালোই ছিল, সব ঠিক আছে, বাট মাঝরাতে এসি ফেসি বন্ধ হয়ে গেছিলো এবং সেটা একটা মানে আমার যেহেতু ক্লাস্ট্রোফোবিক আমি, তো আমার প্রচণ্ড একটা টেনশন শুরু হয়ে গেছিলো। এবং মাঝরাতে তো আমরা যখন বাথরুমে নেমেছিলাম বাস আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছিলো, সে তো আর এক গল্প। তো কোনো রকমে থামানো হয়েছে, সেই বিচ্ছিরি একটা ব্যাপার। তো এই কমপ্লিট করে ফাইনালি ফেরত আসলাম আমরা বাড়ি, এবং স্যাডলি আবার ব্যাক টু নর্মাল লাইফ, এবং চেষ্টা করছি যতটা সম্ভব আবার ঘুরতে বেরোনো। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিও।